আগের ভিডিওতে আমরা জনশ্রুতির যে ভাগগুলি তার মধ্যে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে গিয়ে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা জনশ্রুতির যে অন্যান্য ভাগগুলি লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য, এই তিনটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব। জনশ্রুতির আরেকটি ভাগ হলো লোককথা। এই লোককথা শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে দেখতে পাবো কি যে দুটো অর্থ পাবো। এক হচ্ছে কি লোক, আরেকটি হচ্ছে কথা। লোক প্লাস কথা, এটা হচ্ছে লোককথা। অতএব লোককথার অর্থ যদি আমরা খুঁজতে যাই তাহলে কি মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্প কথা গড়ে উঠেছে সেটাকে বলছি কি যে লোককথা। অতএব দেখো, একজন ব্যক্তি যখন কোনো একটা গল্প কাহিনী অপর একজন ব্যক্তিকে বলছে এবং সেই গল্প কাহিনীটি সেই ব্যক্তির কাছ থেকে সে শুনে আবার অপর একজন ব্যক্তিকে বলছে, এইভাবে কিন্তু যে লোককথার কাহিনী সেটা কিন্তু একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো তাহলে দেখো, প্রথম দিকে যে লোককথার সে কাহিনী কিন্তু এইভাবে কিন্তু মানুষের মুখে মুখেই কিন্তু সেটা কিন্তু সম্প্রসারিত হতো, কিন্তু কালের নিয়মে সেই লোককথাগুলো যেগুলো হচ্ছে লোকের মুখে মুখেই প্রচারিত হচ্ছিল সেটা কিন্তু কি হলো, বিভিন্ন গ্রন্থ আকারে প্রকাশিত হতে থাকলো। এবং এই ধরনের অনেক যে লোককথার যে গল্প সাহিত্য গ্রন্থ রচিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র, তারপরে বিভিন্ন যে ভৌতিক কাহিনীগুলো, তারপরে নারায়ণ পণ্ডিতের রচিত হিতপ্রদেশ। তো তাহলে দেখো, এই সমস্ত যে গল্প সাহিত্যগুলোতে বিভিন্ন ছোট ছোট অনেক যে কল্পনা সংমিশ্রণ বা হাস্যরসমূলক বিভিন্ন যে গল্প কাহিনী সেগুলো কিন্তু এখানে আছে। তো তাহলে দেখো, এগুলোকে একটু বিস্তারিত যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে বিষ্ণু শর্মা রচিত যে পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্রের যে মেন বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কি এখানে বিভিন্ন কল্পনার সংমিশ্রণ ঘটিয়ে বিভিন্ন গল্প কাহিনী কিন্তু রচিত হয়েছে। তো পঞ্চতন্ত্রের যে মেন বিষয়বস্তু আছে কি, আমরা প্রত্যেকে জানি কি যে কথা বলে কে? মানুষ কথা বলে। পশু পাখি যে জন্তু তারা কিন্তু কথা বলে না, নদী কথা বলে না, পাহাড় পর্বত এরা কিন্তু কথা কিন্তু বলে না। কিন্তু এখানে বিষ্ণু শর্মা তার কল্পনার যে ভাবাবেগকে কাজে লাগিয়ে তিনি এমনভাবে তিনি এটাকে রচিত করেছিলেন যে সেখানে হচ্ছে একটা হাতি কথা বলছে, একটা বানর কথা বলছে, পাখি কথা বলছে, গাছ কথা বলছে, নদী কথা বলছে, সমস্ত কিছু কথা বলছে। একটা অদ্ভুত টাইপের কল্পনার যে সংমিশ্রণ, যেগুলো হচ্ছে কি বাচ্চাদেরকে, বিশেষ করে শিশুদেরকে কিন্তু এটা কিন্তু অনেকটা আনন্দ দেয়। এবং তারা কিন্তু এই বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্র কিন্তু যে গল্প কাহিনীগুলো তারা কিন্তু অতি মনোযোগ সহকারে এবং মনোরঞ্জনের সহিত কিন্তু সেগুলোকে তারা শুনে। দেখো, তারপরে রয়েছে কি যে বিভিন্ন যে ভৌতিক কাহিনী। তো লোককথার মধ্যে যে উল্লেখযোগ্য হলো যে পিকচারটার দিকে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু একটা যে ছবিটা এখানে দেখানো হয়েছে একটা হচ্ছে ভৌতিক ছবি, এখানে একটা প্রেত আত্মা এখানে কিন্তু দেখানো হয়েছে। অতএব দেখো, ভৌতিক কাহিনী বলতে আমরা প্রত্যেকেই জানি যে ভূতের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু বাস্তবে কিন্তু ভূতের সঙ্গে যে দেখা করতে কিন্তু কেউ কিন্তু চায় না, কিন্তু ভূতের গল্প শুনতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি। কিন্তু কোনো একটা বট গাছে যে ব্রহ্মদত্তী রয়েছে এবং সেই ব্রহ্মদত্তীর গল্প, বা পুকুর পাড়ে সেখানে কোনো প্রেতাত্মা রয়েছে সেই পুকুরের গল্প, এই ধরনের গল্প কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু শুনতে খুব ভালোবাসি, কিন্তু বাস্তবে কিন্তু সেই যে প্রেতাত্মার সঙ্গে দেখা করার ইচ্ছা কিন্তু কারোর মধ্যে থাকে না। তো তাহলে দেখো, লোককথার মধ্যে কিন্তু তার যে গল্পগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন যে ভৌতিক কাহিনী, সেখানে কল্পনার মিশ্রণ কিন্তু এখানে কিন্তু ঘটানো হয়েছে, বিভিন্ন ভাবাবেগ। অতএব একজন ব্যক্তি নিজের কল্পনার সহিত কিন্তু সেই সমস্ত যে গল্পগুলোকে কিন্তু রচিত করে থাকেন। দেখো, এর পরে রয়েছে কি নারায়ণ পণ্ডিতের হিতপ্রদেশ। তাহলে এই নারায়ণ শর্মার যে হিতপ্রদেশ যে গল্প সাহিত্য গ্রন্থটি, সেটা কিন্তু যে লোককথার একটা উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে কিন্তু রাখা হয়েছে। তার কারণ নারায়ণ পণ্ডিতের যে হিতপ্রদেশ, এখানে কিন্তু প্রায় হচ্ছে কি 45টি গল্প কিন্তু রয়েছে, প্রায় 45টি গল্প রয়েছে। আর এই গল্পগুলো কিন্তু প্রায় হচ্ছে অনেকটা মিল রয়েছে পঞ্চতন্ত্রের যে গল্পের সাথে, কিন্তু এদের একটা ভালো সম্পর্ক রয়েছে। তার কারণ দেখো, পঞ্চতন্ত্র যে
গল্প সাহিত্য গ্রন্থ, সেখানে আমি কি বললাম কি যে এখানে কিন্তু একটা কল্পনার সংমিশ্রণ ঘটিয়ে বিভিন্ন পশু পাখি নদী তাদেরকে কিন্তু এখানে যে একজন নায়কের আসনে কিন্তু বসানো হয়েছে, এবং একটা যে পাখির যে একটা সংসার রয়েছে, একটা পশুর যে সংসার রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং নারায়ণ পণ্ডিতের যে হিতপ্রদেশ, সেখানে কিন্তু বিভিন্ন যে গল্পের সমাহার দেখা দিয়েছে, এবং এই 45টি যে প্রায় গ্রন্থ, তার মধ্যে কিন্তু প্রায় হচ্ছে কি 22টি গ্রন্থ যেটা হচ্ছে পঞ্চতন্ত্র থেকে অনুকরণ করা হয়েছে। এখানে বিভিন্ন গল্প রয়েছে, এই গল্পগুলো কিন্তু বাস্তব জীবনের যে শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। যেমন ধরো কি যে হিতপ্রদেশ রচিত হয়েছিল বিশেষ করে রাজা সুদর্শন তার যে ছেলেদেরকে শিক্ষাদান দেওয়ার জন্য তিনি কিন্তু হিতপ্রদেশ যে গ্রন্থটি সেটা কিন্তু রচনা করেছিলেন। সেরকমই হচ্ছে যে বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র গ্রন্থটি রচিত করেছিলেন অমর শক্তি, তার যে 3 ছেলেকে রাজনৈতিক দিক থেকে তারা ছিল বিভিন্ন অকর্মণ্য, তারা ছিল একেবারে অলস, এবং তাদেরকে শিক্ষাদান দেওয়ার জন্য সে অলিক কল্পনার যে গল্পগুলো এখানে কিন্তু রাখা হয়েছে। যেমন বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র, সেখানে কিন্তু একটা কাক, সামান্য একটা কাক, একদম বনের রাজা সিংহ, তাকে যে কিভাবে পরাজিত করতে পারে, তার যে বুদ্ধির বলে যে সেই সিংহকে যে পরাজিত করতে পারে, সেটাকে কিন্তু দেখানো হয়েছিল। তাহলে দেখো যে এক কথায় তাহলে আমরা বলতে পারি যে লোককথা, সেখানে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্প কথা গড়ে উঠেছে সেটাকে বলছি লোককথা। তো তাহলে এখান থেকে কিন্তু শুধুমাত্র যে এটাকে গল্প কাহিনী বলা যাবে না, এখানে যে কাল্পনিক কাহিনীর সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু যে বাস্তবে কিন্তু যে বাস্তব জীবন চলার পথে একটা যে শিক্ষা দিয়ে যায়, এই সমস্ত যে গল্প কাহিনীগুলো সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা এতক্ষণ লোককথা কি, লোককথার উদাহরণ কি, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার কিন্তু আমরা জানবো যে লোককথার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। তাহলে দেখো লোককথার বৈশিষ্ট্যর যে প্রথমেই রয়েছে অলিখিত কাহিনী। তাহলে আমি দেখো যখন লোককথা কি বললাম তখন কিন্তু অনেকটাই এই প্রসঙ্গে ক্লিয়ার করে দিয়েছিলাম, তবু আরেকবার বলছি। তাহলে দেখো লোককথা হচ্ছে কি একজন ব্যক্তি কাছ থেকে আরেকজন ব্যক্তি শুনছে, সে আবার অন্য ব্যক্তিকে বলছে, এটা কিন্তু লোককথা। কিন্তু দেখো সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা যত দিন যাচ্ছে সেই লোককথাগুলিকে কিন্তু গ্রন্থ আকারে প্রকাশিত হচ্ছে। তো সেটা আমি আগেই বললাম, তবু আরেকবার বলছি কি যে দেখো এইগুলো ছিল কিন্তু আগে ছিল অলিখিত, এবং পরবর্তীতে সেগুলো গ্রন্থ আকারে প্রকাশিত হচ্ছে। যেমন বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র, তারপরে হচ্ছে হিতপ্রদেশ, নারায়ণ শর্মার যে হিতপ্রদেশ যে গ্রন্থ, তো এগুলো কিন্তু কি সেগুলোকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। তাহলে দেখো তাহলে এর বৈশিষ্ট্য হিসাবে এটাকে আমরা বলতেই পারি যে এটা অলিখিত কাহিনী ছিল, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু লিখিত আকারে প্রকাশিত হয়েছিল। অতএব সেই লোককথাগুলো মুখের কথাগুলোকে একটা গ্রন্থ আকারে সেটাকে কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে দেখো সেগুলোকে কিন্তু লেখা হচ্ছে পরবর্তীতে, প্রথম দিকে কিন্তু লেখা হচ্ছে না। তাহলে বৈশিষ্ট্য হিসাবে প্রথমে তুমি এটাকে বলতেই পারো কি যে সেটা অলিখিত কাহিনী, কিন্তু বর্তমানে লিখিত বই পাওয়া গেছে, সেই হিসাবে বলতে পারি যে প্রথম দিকে ছিল সেটা অলিখিত এবং পরবর্তীতে সেটা হয়ে গেছে লিখিত। তাহলে পরবর্তী বৈশিষ্ট্য কি আছে সেদিকে চলে যাব। ধর্মীয় বিষয়ের গুরুত্বহীনতা। ধর্মীয় বিষয়, তাহলে লোক সাহিত্যের যখন সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু যে ধর্মীয় বিষয়টা কিন্তু আমি কিন্তু বলিনি। তাহলে এটা বৈশিষ্ট্য হিসাবে কি থাকছে যে সেখানে কোনো ধর্মীয় বিষয় কিন্তু থাকছে না, সেখানে কি থাকছে বিভিন্ন যে কল্পনা কাহিনীর ওপর, বিভিন্ন আধ্যাত্মিক কাহিনীর ওপর, বিভিন্ন যে হাস্যবোধ থাকছে। অতএব এই ধরনের সংমিশ্রণ ঘটছে। ধর্মীয় বিষয়টা হচ্ছে পুরোটা হচ্ছে গুরুত্বহীনতা। অতএব এখানে কোনো ধর্মীয় বিষয় কিন্তু এখানে আসছে না। যখন একটা যে ভৌতিক কাহিনী নিয়ে যখন আলোচনা করছি, সেখানে যে সে ভূতটা যে হিন্দু না মুসলিম বা না খ্রিস্টান না জৈন, সেখানে কিন্তু আলোচনা নয়। সেটা হচ্ছে একটা কাল্পনিক কাহিনী, সেটা ভূত তো ভূত, প্রেতাত্মা তো প্রেতাত্মা, সেখানে কিন্তু কোনো প্রকার যে ধর্মীয় বিষয় কিন্তু সেখানে কিন্তু আসছে না। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স হিসাবে কিন্তু আমরা ধর্মীয় বিষয়ের গুরুত্বহীনতা বা ধর্মীয় বিষয়টা এখানে থাকছে না সেটাকে কিন্তু বলতেই পারি। পরবর্তী বৈশিষ্ট্যটা কি আছে দেখব। বৈশিষ্ট্য বলা হচ্ছে কি যে মানুষের আলোচনা। তাহলে এর
অর্থটা থেকে মোটামুটি ভাবে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। লোককথা মানে হচ্ছে কি, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে এবং সে অন্যজন ব্যক্তিকে বলছে। তো এবার দেখো, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলবে, সেই সমস্ত কাহিনীগুলোর মধ্যে যে আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের যে কাহিনী থাকবে না বা ঘটনাগুলো যে থাকবে না, সেটা কিন্তু হয় না। অতএব প্রাত্যহিক জীবন এক অতি সাধারণ বিষয়গুলো নিয়েও কিন্তু সেখানে কিন্তু আলোচনা হয়ে থাকে। তাহলে দেখো এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এখানে দেখো একদম অতি একটা সাধারণ ছবি। সেখানে হচ্ছে একজন মহিলা, দেখো সে কিন্তু কলসিতে জল ভরছে এবং এরা হচ্ছে কি যে গ্রামের একটা প্রত্যন্ত যে গ্রামের একটা চিত্র এখানে কিন্তু দেখানো হয়েছে এবং মহিলা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে। তাহলে কি এটা হচ্ছে একদম সামান্য একটা, যে আমরা প্রত্যেক প্রাত্যহিক জীবনে যে কলসিতে জল ভরে মায়েরা, দিদিরা, বোনেরা, এবং সেই জলটা যে রান্নার ক্ষেত্রে কাজে লাগে বা স্নান করার জন্য কাজে লাগে, এই ধরনের যে সাধারণ ঘটনাগুলো কিন্তু এই লোককথার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ে। অতএব প্রাত্যহিক দৈনন্দিন জীবনের যে ছোটখাটো যে বিষয়গুলো, সমস্ত কিছুই কিন্তু এই লোককথার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ে বা আলোচনা করা হয়ে থাকে। তাহলে এবার দেখো পরবর্তী বৈশিষ্ট্যটা কি সেটা দেখবো। এখানে বলা হয়েছে দেখো যে অনির্দিষ্ট স্থান, কাল, পাত্র, একদম সহজ একটা বৈশিষ্ট্য কথা এখানে বলা হচ্ছে। তাহলে লোককথাতে কিন্তু বলা হচ্ছে কি যে কোনো প্রকার স্থান, কাল, সময় এখানে কিন্তু বিবেচনা করা হয় না। স্থান কালের কিন্তু কোনো কিন্তু পরিচয় এখানে কিন্তু পাওয়া যায় না। তাহলে স্থান, কাল, পাত্র থাকে না। এই সমস্ত যে কাল্পনিক যে গল্প কাহিনীগুলো সর্বদা শুরু হয় একদা এক সময়, অনেক দিন আগে, অনেক অনেক বছর আগে, বহুত দিন আগে, এইভাবে কিন্তু এই লোককথার কাহিনীগুলো কিন্তু শুরু হয়। এখানে নির্দিষ্ট কোনো সাল তারিখ পাওয়া যায় না কি যে ওই তারিখে সেটা কিন্তু হয়েছিল। যে বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্রের যে কাহিনীগুলো, গল্পগুলো, সে একটা কাক একটা সিংহকে পরাজিত করেছিল, এর যে সঠিক যে সাল তারিখ সেটা কিন্তু পাওয়া যাবে না। একদা এক সময় এক জঙ্গলে এক সিংহ বাস করত, সেই সিংহটা ছিল খুবই শয়তান। এইভাবেই কিন্তু শুরু করা হতো। অতএব এত সালে যে একটা সিংহ থাকতো ওই জঙ্গলে, এইভাবে কিন্তু শুরু করা হতো না। অতএব একদা এক সময়, অনেক দিন আগে, অনেক বছর আগে, বহু বছর আগে, এইভাবে কিন্তু এই সমস্ত যে লোককথার যে গল্প কাহিনীগুলো শুরু করা হতো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা লোককথার যে বৈশিষ্ট্যগুলো কি সেগুলো জানলাম। এবার হচ্ছে লোককথার যে গুরুত্বটা কতটা সেগুলো কিন্তু আমরা দেখব। লোককথার গুরুত্বের প্রথমেই আছে মনোরঞ্জন। তাহলে লোককথা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। লোককথা কি, লোককথা উদাহরণ, লোককথার বৈশিষ্ট্য, সেগুলোর মধ্যে কিন্তু এই গুরুত্বের এই পয়েন্টটা কিন্তু অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, জেনে গেছি। সেটা হচ্ছে মনোরঞ্জন। আগেই বলেছি কি যে লোককথা হচ্ছে বিভিন্ন কল্পনার সংমিশ্রণ। সেখানে বিভিন্ন হাস্যকৌতুক বিষয়গুলোকে অ্যাড করা হয়েছে, আধ্যাত্মিক বিষয়গুলোকে অ্যাড করা হয়েছে, ভৌতিক বিষয়গুলোকে অ্যাড করা হয়েছে। তাহলে দেখো এগুলোর সংমিশ্রণে কিন্তু সেটা একটা মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য যা যা কল্পনা করা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু সেখানে লাগানো হয়েছে। তাহলে দেখো এই যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য লোককথা যে সমস্ত যে কল্পনা কাহিনীগুলো অ্যাড করা হয়েছে, সেগুলোর ফলে কি মানুষ কিন্তু খুবই কিন্তু আনন্দিত হয়েছে। তাহলে দেখো এখানে তো এই যে মনোরঞ্জন এবং কল্পনার কাহিনী, তার ফলে যে মনোরঞ্জন যে পাচ্ছে, এখানে কিন্তু যে যুগের এর গুরুত্ব সেটা হচ্ছে কি, যেখানে হচ্ছে বিজ্ঞানের প্রভাব পড়েনি। বিজ্ঞানের প্রভাব পড়েনি তার কারণ যেখানে বিজ্ঞানের প্রভাব রয়েছে, বৈজ্ঞানিক আবিষ্কার রয়েছে, বিজ্ঞানের মাধ্যমে যেখানে সত্যতা প্রকাশ করা গিয়েছে, সেখানে যে কল্পনার ভাবাবেগ, সেখানে যে ভৌতিক কাহিনী যে গুরুত্ব পাবে না, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু জানি। তার কারণ বিজ্ঞান সবসময় সত্য জিনিসকে কিন্তু তৈরি করে। সেই হিসাবে দেখো যে কল্পনার কাহিনীর মাধ্যমে যে বিভিন্ন যে ভৌতিক কাহিনী, এই সমস্ত কিছু যে লোককথার মধ্য দিয়ে যেগুলো আলোচনা করা হয়েছে, যেখানে হচ্ছে বিজ্ঞানের কোনো প্রভাব পড়েনি, সেই সমাজে কিন্তু এর গুরুত্বটা হচ্ছে অসীম। অতএব যেখানে বিজ্ঞান নেই সেখানে হচ্ছে লোককথার গুরুত্ব হচ্ছে অপরিসীম। অতএব সেখানে কিন্তু মনোরঞ্জনের একটা অন্যতম যে উপাদান হিসাবে কিন্তু সেই লোককথার যে গল্প কাহিনীগুলোকে মনে করা হয়ে থাকে।
লোককথার অন্যান্য গুরুত্বগুলি হলো শিক্ষাদান। লোককথা সবসময় কিন্তু একটা শিক্ষাদান করে। আমি প্রথমে যখন লোককথা আলোচনা করি এবং যে উদাহরণগুলো আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই পয়েন্টটাকে কিন্তু তুলে ধরেছিলাম, শিক্ষাদান করে। অতএব শুধুমাত্র যে গল্প কাহিনী নয়, গল্পগুলো এগুলো কিন্তু শিশুদেরকে যখন শোনানো হয় সেখান থেকে শিশুরা কিন্তু যে একটা শিক্ষা লাভ করে, তারা সচেতন হয়। একটা ভৌতিক কাহিনী নিয়ে যখন আলোচনা করা হচ্ছে, সেই গল্পটাকে যখন শিশুকে বলা হচ্ছে কি যে পুকুর ধারে বট গাছে সেখানে ব্রহ্মদত্তী রয়েছে, তাহলে সেই শিশুটা যখন মনোযোগ সহকারে সেই কাহিনীটা শুনছে তখন কিন্তু তার মনে কিন্তু একটা ভয় জন্মাচ্ছে কি যে পুকুর ধারে আমি যাব না, পুকুর ধারে গেলে সে ব্রহ্মদত্তী আমাকে ধরে ফেলবে। তাহলে এখান থেকে দেখো সে ব্রহ্মদত্তীর ভয় যাচ্ছে না, কিন্তু বাস্তবে যদি সেই শিশুকে যদি বলা হয় কি যে তুমি পুকুর ধারে যাবে না, তাহলে কিন্তু সে কিন্তু শুনবে না, সে কিন্তু যাবেই অবাধ্য হয়ে। কিন্তু এই গল্প কাহিনী যে লোককথার কাহিনী একটা শোনানো হলো কি যে পুকুর ধারে সেই বট গাছে ব্রহ্মদত্তী রয়েছে, সেই গল্প কাহিনীটা শোনার পর তার মনে কিন্তু একটা ভয় জন্মাবে, সে কিন্তু পুকুর ধারে আর যাবে না। তো দেখো সেই কারণে দেখো আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন যে যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের লোককথার গল্প পড়তে দাও। তোমার সন্তানকে যদি বুদ্ধিমান করে গড়ে তুলতে চাও তাহলে কিন্তু লোককথার তাকে কিন্তু বিভিন্ন গল্পগুলিকে শোনাও, শুনতে দাও, এবং সেই গল্পের শেষে সেই গল্পের মোরালটাকেও তাকে কিন্তু শোনাও। তাহলে সেই লোককথার যে গল্প কাহিনীগুলোকে নিছক যে কল্পনা কাহিনীর যে সমষ্টি সংমিশ্রণ সেটা কিন্তু বলতে আমরা পারবো না। অতএব এখান থেকে কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন তারা কিন্তু একটা কিন্তু শিক্ষা লাভ করে। অতএব লোককথা একটা ভালো শিক্ষা দান করে থাকে, যার ফলে কিন্তু শিশুরা তারা সচেতন হয় এবং সেই সচেতনতার পথ তারা কিন্তু অবলম্বন করে থাকে। সেই কারণে দেখো যে আইনস্টাইনের এই যে বিখ্যাত উক্তিটি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের লোককথার গল্প পড়তে দাও। এর পরবর্তী যে গুরুত্বটা কি আছে দেখবো, সমাজ সংস্কৃতির পরিচয়। তাহলে দেখো জনশ্রুতির যে প্রত্যেকটা ভাগ, সেই আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে সময়ের গল্প কাহিনী বলা হয়েছে সেই সময়ের যে সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় বিষয়ে একটা কিন্তু প্রভাব কিন্তু ফেলে। তো দেখো এই যে লোককথা, এখানে কিন্তু যে সময়ের যে গল্প কাহিনীটা বলা হয়েছে সেই গল্প কাহিনীর মধ্যে দিয়ে সেই সময়ের যে সামাজিক অবস্থা কেমন ছিল, সাংস্কৃতিক এবং ধর্মীয় বিষয়টা সেই সমাজে কেমন ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু লোককথা আলোচনা করে থাকে। পরবর্তী যে গুরুত্বটা কি আছে সেটা দেখব। এখানে বলা হয়েছে দেখো ঐতিহাসিক ধাঁচের আভাস, গুরুত্ব বলা হয়েছে ঐতিহাসিক ধাঁচের আভাস। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এই যে লোককথার যে কাহিনীগুলো, গল্প কাহিনীগুলো যেগুলো লেখা হচ্ছে সেগুলো হচ্ছে কি সেই সময়ের ঐতিহাসিক যে ঘটনার অনুকরণে সেই লোককথার যে কাহিনীগুলো, কাল্পনিক কাহিনী, সেগুলোকে কিন্তু রচিত হচ্ছে। যেমন ধরো কি যে রামায়ণের যুগ বা মহাভারতের যুগ, রামায়ণের যুগে আমরা কি দেখেছি কি যে রাবণকে বধ করেছিল। রাবণের যে চেহারার যে বিবরণ আমরা প্রত্যেকে জানি, সে বিকট চেহারা, তার 10টা মাথা ছিল, বিশাল দেহ ছিল। কুম্ভকর্ণকে দেখেছি, তার যে বিবরণ, বিশাল আকৃতির দেহ, বছরের বেশিরভাগ সময়টা সে কিন্তু ঘুমিয়ে কাটাতো। এই ধরনের যে চরিত্রগুলো, তাহলে এই চরিত্রকে কেন্দ্র করে একজন ব্যক্তি তার যে গল্প কাহিনী সেটাকে কিন্তু এইভাবে নিয়ে যেত। তাহলে রাবণের যে চরিত্র বা রাবণের যে আকৃতি, তো সেখান থেকে সে কিন্তু তার যে গল্প কাহিনী শুরু করছে কি যে রাবণের যে আকৃতি যেরকম ছিল, সেখান থেকে রাবণের মতন এই 10 মাথা বিশিষ্ট একজন ব্যক্তি, যার হচ্ছে বিশাল শক্তি ছিল, সে হচ্ছে রাত্রেবেলায় কোনো বাচ্চাকে যদি দেখতো সে কিন্তু ধরে নিয়ে যেত। তাহলে দেখো সে কিন্তু সে রাবণের কথা বলছে না, রাবণের মতো। তাহলে ঐতিহাসিক ঘটনা যে রামায়ণের যে যুদ্ধ, সেখান থেকে যে রাবণ যে চরিত্রটা, রাবণের যে বর্ণনাটা, সেটাকে কিন্তু ফলো করছে, অনুকরণ করছে, এবং সে একটা নিজস্ব একটা গল্প কাহিনী রচনা
করছে। তেমনই দেখো এখানে একটা চিত্র দেখানো হয়েছে, একটা ভয়ঙ্কর একটা চিত্র, ব্যক্তি সে হচ্ছে একটা বাচ্চাকে ভয় দেখাচ্ছে। তাহলে এই ধরনের যে চিত্র সেটা রামায়ণে দেখতে পাই বা মহাভারতে দেখতে পাই। তাহলে রামায়ণ মহাভারতের মতো থেকে এরকম একটা চরিত্রকে অনুকরণ করে কিন্তু সেটাকে কিন্তু গল্প কাহিনী রচনা করছে। তাহলে ঐতিহাসিক ধাঁচের আভাস যে লোককথার গুরুত্ব হিসাবে এটাকে কিন্তু আমরা রাখতেই পারি কি যে এখানে যে ঐতিহাসিক যে ধাঁচের আভাস কিন্তু পাওয়া যায়, যে ঐতিহাসিক ঘটনাকে অনুকরণ করে গল্প কাহিনী রচিত হচ্ছে। জনশ্রুতির আর একটি ভাগ হলো স্মৃতিকথা। স্মৃতিকথা বলতে বোঝায় প্রত্যেকটা ব্যক্তির তার ব্যক্তিগত জীবনে অতীতে অনেক ঘটনা ঘটে থাকে। সেই অতীতের ঘটনাগুলির মধ্যে কিছু ঘটনা তার মনে থাকে, আবার কিছু ঘটনা সে ভুলে যায়। অতীতের কোনো ঘটনা যখন তার স্মৃতিতে রয়েছে এবং যখন সেই ঘটনাগুলি অন্য কোনো ব্যক্তিকে সে বলছে কি যে আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল, তখন সেটাকে বলা হচ্ছে স্মৃতিকথা। মানে হচ্ছে স্মৃতি থেকে নিয়ে সে কথাটি শোনাচ্ছে, সে কারণে সেটাকে বলা হচ্ছে স্মৃতিকথা। এটাকে যদি সংক্ষেপে যদি বলি তাহলে দেখবো যে স্মৃতিকথাগুলি হলো এক ধরনের অতীতের স্মৃতিচরণ। মানে হচ্ছে দেখো যে অতীতের ঘটনা যেটাকে কিন্তু রিপিট করা হচ্ছে, সেটাকে মনে করে কিন্তু সেটাকে রিপিট করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্মৃতিকথা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমরা প্রত্যেকে ঠাকুমা বা দাদুর কাছ থেকে আমরা কিন্তু অনেক গল্প শুনে থাকি। আমরা দাদুকে বা ঠাকুমাকে বলে থাকি, দাদু তোমাদের সময়ে বিদ্যালয়গুলি কেমন ছিল, তোমরা কিভাবে বিদ্যালয়ে যেতে। তখন কিন্তু ঠাকুমা তার স্মৃতি থেকে কিন্তু সেই জিনিসটা সেই ঘটনাটা কিন্তু সে পুনরায় কিন্তু রিপিট করত এবং বলতো কি যে হ্যাঁ আমাদের সময়ে যে বিদ্যালয় ছিল, এখনকার মতন বিদ্যালয় কিন্তু সেই রকম ইমারত ছিল না, আমাদেরকে গাছতলাতে বসে শিক্ষা লাভ করতে হতো, মাস্টারমশাইরা গাছতলাতে পড়াশোনা করাতো, আমাদেরকে হেঁটে হেঁটে স্কুল যেতে হতো, তোমাদের মতো কিন্তু স্কুল বা কোনো প্রকার স্কুল ভ্যান ছিল না। এই সমস্ত যে স্মৃতি থেকে যে ঘটনাগুলিকে যখন এই ঘটনাগুলি গ্রন্থ আকারে যখন প্রকাশিত হয় তখন সেটাকে বলা হয় স্মৃতিকথামূলক গ্রন্থ। যেমন মান্নাদের স্মৃতিকথা, আশালতা সরকার স্মৃতিকথা। তাহলে মান্নাদের স্মৃতিকথা, তাহলে মান্নাদের স্মৃতিকথা মান্নাদের জীবনের যে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে মান্নাদের স্মৃতিকথামূলক যে গ্রন্থ জীবনের জলসাঘরে যে গ্রন্থখানি প্রকাশিত হয়েছিল 2005 সালে। তাহলে দেখো, তাহলে মান্নাদের স্মৃতিকথামূলক গ্রন্থ জীবনের জলসাঘরে যেটা প্রকাশিত হয়েছিল 2005 সালে, এই গ্রন্থটির মেন বিষয়বস্তু কি ছিল? এখানে সঙ্গীত জগতের বিভিন্ন কাহিনী, মান্নাদের জীবন কাহিনীর বিশেষ ঘটনা, বিশেষ করে তার সঙ্গীত জগতে আগমন এবং সঙ্গীত শিল্পী হিসাবে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করার যে কাহিনীটা এখানে কিন্তু রয়েছে। বিশেষ করে মান্নাদের যে বিখ্যাত গানগুলি হিন্দি এবং বাংলা ভাষাতে যে প্রকাশিত, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু গান যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয় অর্জন করেছিল। আর সঙ্গীত জগতের ইতিহাস জানার জন্য মান্নাদের এই জীবন জলসাঘরে যে গ্রন্থখানি অবশ্যই একজন ইতিহাস পাঠকের ক্ষেত্রে প্রয়োজনীয় একটা হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থ। আরেকটি উল্লেখযোগ্য স্মৃতিকথামূলক গ্রন্থ হলো আশালতা সরকারের স্মৃতিকথামূলক গ্রন্থ আমি সূর্য সেনের শিষ্যা। এই গ্রন্থেতে যেটা দেখানো হয়েছে যে আশালতা সরকার যিনি ছিলেন মাস্টার দা সূর্য সেনের শিষ্যা। মাস্টার দা সূর্য সেন কে ছিলেন? তিনি ছিলেন যে বাংলার যে বিপ্লবী আন্দোলনে একজন উল্লেখযোগ্য নেতা, যিনি হচ্ছেন হিন্দুস্তান রিপাবলিকান আর্মি এই দলের কিন্তু প্রতিষ্ঠাতা। তাহলে দেখো এই যে গ্রন্থটা, এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারবো? তাহলে বাংলার যে বৈপ্লবিক যে আন্দোলনের যে ইতিহাসটা সেটা কিন্তু জানতে পারবো। এবং আশালতা সরকার যিনি হচ্ছেন একজন মহিলা হয়ে তিনি কিন্তু দেশের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। এই কাহিনী এবং তার যে দেশের প্রতি যে আত্মবলিদান, চট্টগ্রামের যে অস্ত্রাগার যে লুণ্ঠন এর কাহিনী, সমস্ত কিছু কিন্তু এই গ্রন্থ থেকে কিন্তু জানা যায়। স্মৃতিকথার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি দেখব। স্মৃতিকথার বৈশিষ্ট্যে প্রথমে যেটা রাখা হয়েছে ঘটনার সত্যতা। আমি প্রথমেই বলেছিলাম যে অতীতের যে ঘটনা একজন ব্যক্তির
যে অতীতে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপস্থিত ছিল এবং তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু ঘটনাটা কিন্তু স্মৃতিচারণ করছে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু ঘটনার সত্যতা থাকবে, এখানে কোনো কাল্পনিক কাহিনী বা গল্প কাহিনী কিন্তু থাকবে না। তার কারণ বক্তা এখানে উপস্থিত থেকে সে কিন্তু তার যে স্মৃতিতে কিন্তু এই ঘটনাটা রেখেছে। তাহলে দেখো এখানে কিন্তু ঘটনার সত্যতা থাকবে, তাহলে স্মৃতিকথা কোনো গল্প কাল্পনিক কাহিনী নয়, এখানে কিন্তু ঘটনার সত্যতা কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। যেমন দেখো এখানে মান্না দে যে জীবনের যে জলসাঘরে এই যে গ্রন্থখানি, এখানে কিন্তু মান্না দে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, উপস্থিত থাকার ফলে তার যে গল্প কাহিনী সেটা কিন্তু বইয়ে রচিত হয়েছে। স্মৃতিকথার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিশেষ ঘটনার উপস্থাপন। তো স্মৃতিকথায় বলা হয়েছে এখানে লেখকের জীবনের সমগ্র যে কাহিনী কিন্তু আলোচনা করা হয় না, বিশেষ কিছু ঘটনার ওপর গুরুত্ব দিয়ে কিন্তু স্মৃতিকথা লেখা হয়। অতএব সেই গ্রন্থটার যে শিরোনাম, সেই শিরোনাম থেকে কিন্তু সেই ঘটনার উল্লেখ কিন্তু পাওয়া যায়। এখানে দেখো একটা বইয়ের নাম দেওয়া হয়েছে স্মৃতিকথামূলক যে গ্রন্থ, যার হেডিংস হচ্ছে উদ্বাস্তু, লেখক হচ্ছে হিরণময় বন্দ্যোপাধ্যায়। এখানে দেখো যে হেডিং থেকে উদ্বাস্তু, উদ্বাস্তু বলতে আমরা কি বুঝে থাকি, কোনো একটা পরিবার তার নিজস্ব যে বসত বাড়ি ভিটা ছেড়ে তার দেশ ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করছে, সেটাকে আমরা বলছি উদ্বাস্তু। আমরা প্রত্যেকে জানি যে 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তার পরবর্তী সময়ে দেশ যখন ভাগ হয় তখন পাকিস্তান থেকে এবং পূর্ব পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে উদ্বাস্তু আমাদের পশ্চিমবাংলায় চলে এসেছিল এবং তাদের যে বাসস্থান ঠিক করা, খাদ্য ঠিক করা, কর্ম ঠিক করা, সমস্ত কিছুর যে দায়িত্ব যে ব্যক্তির হাতে ছিল সে সময়ের উদ্বাস্তু যে কমিশনার তিনি ছিলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। তো এই হিরণময় বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি থেকে একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে উদ্বাস্তু। এই উদ্বাস্তু বইটিতে সেই সময়ের যে উদ্বাস্তুদের যে করুণ অবস্থা, সেই অবস্থাগুলো কিন্তু তিনি তুলে ধরেছিলেন। পরবর্তী বৈশিষ্ট্যটা কি আছে দেখব। স্মৃতিকথার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে যে উত্তম পুরুষে লেখা। স্মৃতিকথামূলক যে গ্রন্থ এটা সবসময় উত্তম পুরুষে লেখা হয়। স্মৃতিকথা সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। এখানে দেখো এর আগেও আমি বলেছি কাল্পনিক কোনো ঘটনার এখানে স্থান নেই, লেখক হচ্ছে এখানে প্রধান ব্যক্তি, কথক সবই হচ্ছে তিনি। অতএব এখানে যেহেতু কোনো কাল্পনিক গল্প কাহিনীর কোনো স্থান নেই, সেহেতু এটা সবসময় উত্তম পুরুষে লেখা হয়। অতএব এখানে কোনো মধ্যম পুরুষের কোনো স্থান নেই। অতএব তিনি যেটা ভালো বুঝবেন এবং তার স্মৃতিতে যেটা আছে তার উপর নির্ভর করেই কিন্তু স্মৃতিকথা লেখা হয়ে থাকে। স্মৃতিকথার পরবর্তী বৈশিষ্ট্য কি আছে দেখব। এখানে দেখো বলা হয়েছে নিজস্ব অনুভূতির প্রকাশ। পূর্ববর্তী যে বৈশিষ্ট্য আলোচনা করলাম সেখান থেকেও কিন্তু আমরা এই যে বৈশিষ্ট্যটার একটা মিল আমরা দেখতে পাই। উত্তম পুরুষে লেখা হচ্ছে মানে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে লেখক, তিনি হচ্ছে বক্তা, তিনি তারই হচ্ছে স্মৃতি থেকে এটা নেওয়া হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে তিনি। যেহেতু এই সমস্ত কিছু ঘটনা তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখেছেন, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি উপস্থিত ছিলেন, সেখানে দেখেছেন, এখানে কোনো কাল্পনিক ঘটনা কোনো স্থান নেই। সেহেতু সমস্ত কিছু ঘটনা দেখার ফলে তার মধ্যে কিন্তু একটা অনুভূতি জাগ্রত হয়েছে, অনুভূতি সৃষ্টি হয়েছে। সেই তৎকালীন যে ঘটনার ফলে একটা অনুভূতি সৃষ্টি হওয়ার ফলে সেই অনুভূতি থেকে কিন্তু তার লেখা বেরিয়েছে। তাহলে স্মৃতিকথামূলক গ্রন্থের মধ্যে একজন বক্তা বা লেখকের নিজস্ব একটা অনুভূতির প্রকাশ কিন্তু লক্ষ্য করা যায়। সেই অনুভূতি না থাকলে বক্তা কখনোই ভালোভাবে সে স্মৃতিকথামূলক গ্রন্থ লিখতে পারে না। এতক্ষণ আমরা স্মৃতিকথার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এবার স্মৃতিকথার কিছু গুরুত্ব রয়েছে, তার কারণ জনশ্রুতিগুলো প্রত্যেকটার একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। সেই হিসাবে স্মৃতিকথার কি গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলি আমরা দেখব। গুরুত্বর প্রথমে যেটা বলা হয়েছে গুণীজনদের বিবরণ। তাহলে দেখো এর গুরুত্বটা এখানেই, যারা স্মৃতিকথামূলক গ্রন্থ লিখেন তারা আমাদের মতো বা তোমাদের মতন অতি সাধারণ ব্যক্তি নয়, তারা হচ্ছে গুণীজন, মহান ব্যক্তি। অতএব এই সমস্ত ব্যক্তি যারা হচ্ছে স্মৃতিকথামূলক গ্রন্থ লেখেন তারা কখনোই অবান্তর বা পক্ষপাতমূলক ও অতিরঞ্জিত এই ধরনের কোনো গল্প সেখানে রাখবে না। অতএব
যার মধ্যে সত্যতা রয়েছে, এই ধরনের জিনিসগুলোই কিন্তু সেখানে রাখার চেষ্টা করবেন। অতএব কোনো কাল্পনিক কাহিনী, অতিরঞ্জিত কোনো কাহিনী এখানে রাখবেন না। অতএব এর গুরুত্ব হিসাবে এটা বলতে পারি, এই সমস্ত স্মৃতিকথামূলক গ্রন্থগুলো প্রত্যেকটাই গুণীজনদের বিবরণ থেকেই কিন্তু নেওয়া হয়। পরবর্তী গুরুত্বটা কি আছে একটু দেখব। এখানে দেখো গুরুত্ব হিসাবে রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীর বিবরণ। স্মৃতিকথামূলক যে ঘটনাগুলি, এগুলো কিন্তু বক্তা যিনি লিখবেন তিনি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপস্থিত থাকেন, ঘটনাটা সে স্বচক্ষে দেখছেন। তাহলে দেখো এই জায়গাতে তিনি কিন্তু একজন প্রত্যক্ষদর্শী, তাহলে প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি কিন্তু সেখানে উপস্থিত থেকে দেখছেন। তাহলে এখানে কিন্তু ঐতিহাসিক যে তথ্য, ঐতিহাসিক তথ্যের যে অনুসন্ধান প্রত্যক্ষদর্শী হিসাবে বক্তা নিজেই করে থাকেন, সেইখানেই এর গুরুত্ব। পরবর্তী গুরুত্ব কি আছে দেখব, ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্ব। তাহলে দেখো স্মৃতিকথা অবশ্যই ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান। তার কারণ ইতিহাস রচনা করতে গেলে সবসময় সত্য ঘটনা প্রয়োজন। যদি সত্য ঘটনা সঠিক ডাটা কালেকশন যদি না করতে পারে তাহলে সঠিক কিন্তু ইতিহাস রচনা সম্ভব নয়। আর স্মৃতিকথামূলক যে গ্রন্থগুলো যেহেতু বক্তা সে প্রত্যক্ষদর্শী হিসাবে উপস্থিত থেকে রচনা করে থাকেন, সেই হিসাবে এর গুরুত্ব খুবই। ইতিহাস রচনার ক্ষেত্রে এর গুরুত্ব অসামান্য, এটা কিন্তু স্বীকার করতেই হবে। এতক্ষণ পর্যন্ত আমরা স্মৃতিকথার কি, স্মৃতিকথার গুরুত্ব, স্মৃতিকথার বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু জানলাম। এবার আমরা জনশ্রুতির যে শেষ ভাগ মৌখিক ঐতিহ্য, মৌখিক ঐতিহ্য সম্পর্কে জানবো। প্রথমেই তাহলে দেখো আমাদেরকে জানতে হবে কি যে মৌখিক ঐতিহ্যটা কেন জনশ্রুতির ভাগ হিসাবে এই মৌখিক ঐতিহ্যকে রাখা হয়েছে। এই মৌখিক ঐতিহ্য ইতিহাস রচনার ক্ষেত্রে এর গুরুত্বটা কি। তাহলে দেখো মৌখিক ঐতিহ্য, মৌখিক ঐতিহ্য হচ্ছে দেখো এক ধরনের মৌখিক বার্তা যা কথা, গান বা প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম অতিক্রম করে পরবর্তী প্রজন্মে এসে পৌঁছায়। তাহলে দেখো যে মৌখিক ঐতিহ্য মানে হচ্ছে একটা বার্তা বা কথা। একজন ব্যক্তি সেই গল্প কাহিনী মুখে বলছে অন্য একজন ব্যক্তিকে, সে সেটা শুনছে, সে আবার অন্য একজন ব্যক্তিকে সেই গল্প কাহিনীটা বলছে। এইভাবে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে কিন্তু সেটা ট্রান্সফার হচ্ছে, এটাকে বলছে মৌখিক ঐতিহ্য। মৌখিক ঐতিহ্য প্রথম দিকে অলিখিত ছিল। মৌখিক ঐতিহ্য প্রথম দিকে অলিখিত ছিল, অলিখিত। তাহলে দেখো অলিখিত কথার অর্থ হচ্ছে লেখা হতো না, কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, ইতিহাস লেখা পড়ার ধরনও চেঞ্জ হচ্ছে। তাহলে মৌখিক ঐতিহ্য মুখে মুখে যেটা জানছিল সেটা কিন্তু আবার লেখা শুরু হলো, গ্রন্থ আকারে সেই মৌখিক ঐতিহ্যগুলো লেখা শুরু হলো। এই মৌখিক ঐতিহ্যের কতগুলো উদাহরণের কথা এখানে বলা হয়েছে। প্রথম উদাহরণ হিসাবে উদ্বাস্তুদের ইতিহাস। উদ্বাস্তুদের ইতিহাস, উদ্বাস্তু বলতে আমরা যেটা বুঝে থাকি যে একটা দেশ ছেড়ে কোনো একটা ফ্যামিলি বা পরিবার তার জমি জায়গা সমস্ত কিছু, স্বাদের ঘর বাড়ি সব ছেড়ে একটা দেশ থেকে আর একটা দেশে এসে উপস্থিত হচ্ছে। তখন তার কাছে কোনো না থাকছে বাড়ি, না থাকছে তাদের কাছে কোনো খাদ্য, না থাকছে তাদের কাছে কোনো কর্ম। এই নতুন দেশে এসে এসে পরিচিত লাভ করছে রিফিউজি বা উদ্বাস্তু নামে। তাদের হাতে কোনো কিছু কাজ থাকছে না, তারা কি খাবে কি করবে কোনো কিছু তাদের কিছু থাকছে না। আমরা প্রত্যেকে জানি 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভারতবর্ষ ভারত পাকিস্তান নামে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে জনগণ তারা পশ্চিমবঙ্গে এসেছিল এবং পশ্চিম পাকিস্তানের থেকে জনগণ পাঞ্জাব সন্নিহিত এলাকায় তারা বসতি স্থাপন করেছিল। আর এই সমস্ত ব্যক্তি বা পরিবার যারা এসেছিল তাদেরকে বলা হতো, তাদের একটা পরিচয় ছিল, সেটা হচ্ছে উদ্বাস্তু, মানে তাদের কোনো কিছু ছিল না। এই সমস্ত উদ্বাস্তুদের কাহিনী মৌখিক ঐতিহ্যের মধ্যে পড়ে। যদিও উদ্বাস্তু কমিশনার হিরণময় বন্দ্যোপাধ্যায় তিনি পরবর্তীতে একটা গ্রন্থ লিখেছিলেন, স্মৃতিকথামূলক গ্রন্থ উদ্বাস্তুদের নিয়ে, কিন্তু এই সময়ে মৌখিক ঐতিহ্য হিসাবেই উদ্বাস্তুদের কাহিনী লোকের মুখে মুখে শোনা যেত। মৌখিক ঐতিহ্যের উদাহরণ হিসাবে নীলকরদের ইতিহাস এটা আমরা দেখে থাকি। নীলকর কারা ছিল? যারা ঔপনিবেশিক শাসনকালে বাংলাতে নীল চাষ করাতো জোরপূর্বকভাবে চাষিদেরকে দিয়ে, তাদেরকে বলা হতো নীলকর সাহেব। বিশেষ করে বাংলার নদিয়া, মালদা
এই সমস্ত এলাকাতে নীল চাষ হতো। আর এই নীল চাষকে কেন্দ্র করেই 1859 সালে নীল বিদ্রোহের মতো ভয়ানক এক বিদ্রোহ হয়েছিল। শেষ পর্যন্ত নীলকর সাহেবরা তাদের বাংলাতে নীল চাষ বন্ধ করতে বাধ্য হয়েছিল। এই সমস্ত কাহিনী মৌখিক ঐতিহ্য হিসাবেই আমরা জেনে থাকি। এই যে নীলকরদের ইতিহাসের কাহিনী মৌখিক ঐতিহ্য হিসাবে প্রথমে লোকের মুখে মুখে শোনা গেলেও পরবর্তী সময়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় এই নীলকর সাহেবদের যে অত্যাচার সম্পর্কে লেখা হতো এবং পরবর্তীতে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচিত হয়েছিল, যেটা হচ্ছে লিখিত একটা গ্রন্থ হিসাবে আমরা পেয়ে থাকি। মৌখিক ঐতিহ্যের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে আমরা যেটা মনে করে থাকি সেটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরাম কে ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। এই ক্ষুদিরাম ছিল বাংলার সব থেকে কনিষ্ঠতম শহীদ। মাত্র 16 বছর বয়সে প্রাণ দিয়েছিলেন দেশের জন্য। তো এই ক্ষুদিরামের যে ফাঁসি হয়েছিল কেন তা আমরা প্রত্যেকে জানি। ক্ষুদিরাম বসু অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার জন্য তিনি এক জঙ্গলে লুকিয়েছিলেন। কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে তিনি বোমা নিক্ষেপ করেছিলেন। যে গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন ক্ষুদিরাম বসু, সেই গাড়িতে সেই দিন কিংসফোর্ড ছিল না। সেই গাড়িতে কে ছিল? মিস্টার এবং মিসেস কেনেডি। আর তারপরে ক্ষুদিরাম বসুকে ধরা হয় এবং বিচারে তাকে ফাঁসি দেওয়া হয় এবং ফাঁসির মঞ্চে যখন ক্ষুদিরাম বসুকে ডাকা হয় তখন তার শেষ ইচ্ছাটা কি তার কাছে জানতে চাওয়া হয়। তখন ক্ষুদিরাম বসু বলেন, আমি ভালো বোমা তৈরি করতে পারি, আমি আমার দেশবাসীকে বোমা তৈরি করা শিখিয়ে যেতে চাই একবার। এই কথা শুনে বিচারপতি তিনি আশ্চর্য হয়ে গেছিলেন। একটা 16 বছরের ক্ষুদ্র শিশু বলা যেতে পারে, এই শিশুটির মুখ থেকে এই ধরনের কথা শুনে রীতিমতো আশ্চর্য হয়ে গেছিলেন এবং শেষ মুহূর্তে যখন তাকে ফাঁসির জন্য দড়ি পরানো হয়, জল্লাদকে তিনি একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা এই ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয়? জল্লাদ এই প্রশ্ন শুনে খুবই আশ্চর্য হয়েছিলেন এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু সে দিতে পারেনি। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে তিনি ভারত মায়ের উদ্দেশ্যে একটা গান গেয়েছিলেন, একবার বিদায় দেই মা ঘুরে আসি। এই গানের মধ্যে দিয়ে তার যে দেশের প্রতি যে ভালোবাসা কতটা, সেই ভালোবাসা কিন্তু উজ্জীবিত হয়েছিল। মৌখিক ঐতিহ্যের কতগুলি বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসছে সাক্ষাৎকার। তাহলে সাক্ষাৎকার মৌখিক ঐতিহ্যর ডাটা কালেকশন করতে গেলে যেটা সব থেকে প্রয়োজনীয় বিষয়বস্তু হচ্ছে সেটা সাক্ষাৎকার। ডাইরেক্ট সাক্ষাৎকারের মাধ্যমে সেখান থেকে ইতিহাস জানা যায়। মৌখিক ঐতিহ্যে যদি সশরীরে উপস্থিত না হওয়া যায় যেখানে যে ঘটনাটা ঘটেছে এবং সেখানকার মানুষজনের সাথে সাক্ষাৎ করে সেখানকার ইতিহাস জানতে হয়। তা না হলে সঠিক ইতিহাস মৌখিক ঐতিহ্যের ক্ষেত্রে জানা সম্ভব হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে দেখব, অলিখিত ইতিহাস। আমি আগে আলোচনাতে বলেছি যে মৌখিক ঐতিহ্য প্রথম দিকে অলিখিত ছিল, মুখে মুখেই পরবর্তী জেনারেশনে সেটা ট্রান্সফার হতো, লিখিত ছিল না, সেটা অলিখিত ছিল। তাহলে দেখো প্রথম দিকে কিন্তু অলিখিত ছিল, কিন্তু ধীরে ধীরে সেগুলো লিখিত আকারে প্রকাশিত হতে থাকে। তাহলে বৈশিষ্ট্য হিসাবে প্রথমে বলতে পারি যে প্রথম দিকে অলিখিত ছিল কিন্তু পরবর্তীতে সেটা লিখিত হয়েছিল, লিখিত আকারে প্রকাশিত হয়েছিল। এর তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে কি আছে দেখব, সংরক্ষণ বলতে বুঝি কোনো কিছুকে সংরক্ষিত করে রাখা। তাহলে এর বৈশিষ্ট্য হিসাবে মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্য হিসাবে বলা হচ্ছে সংরক্ষণ। তাহলে দেখো মৌখিক ঐতিহ্য মানে আমি যেটা বললাম যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে উপস্থিত হয়ে সেখানকার মানুষের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে সেখান থেকে ডাটা বা তথ্য কালেকশন করতে হয় এবং সেই তথ্যগুলোকে রেকর্ডিংয়ের মাধ্যমে বা ভিডিও আকারে সেগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা হয়। তার কারণ আজ আমি যার সঙ্গে সাক্ষাৎ করে এলাম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলে মেয়ে, সে তো সেই ব্যক্তিকে নাও দেখতে পারে, সে তো গিয়ে তো আর সাক্ষাৎ করতে পারবে না, তার সাথে পারবে কি? সেটা পারবে না। তো তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে যে তথ্যটা নিয়ে এলাম, সেই তথ্যটা পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটাকে সংরক্ষণ করে রাখা হয়। এইসব তথ্যাবলী বিভিন্ন মাহফেজখানা, গ্রন্থাগার
বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ স্থানে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ থেকে পরবর্তী প্রজন্ম অতীত ইতিহাস জানতে পারে। তাহলে দেখো, এই যে সমস্ত জায়গাতে যেটা সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেটা পরবর্তী প্রজন্ম সেখান থেকে বিভিন্ন ইতিহাস জানতে পারছে। পরবর্তী বৈশিষ্ট্যটা কি আছে দেখব, প্রত্যক্ষ উৎস। প্রত্যক্ষ উৎস, তাহলে দেখো, মৌখিক ইতিহাস কারা সৃষ্টি করেন? যারা হচ্ছে প্রত্যক্ষদর্শী, মানে যে ঘটনাটা দেখেছে তারাই কিন্তু মৌখিক ইতিহাস সৃষ্টি করে। ধরো আজকে মালদাতে একটা ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আমি উপস্থিত নেই। এখানে মালদাতে যেখানে ঘটনা ঘটেছে, যে জায়গাতে তার আশেপাশের লোক সেখানে উপস্থিত রয়েছে। এবার আমি মৌখিক ঐতিহ্য বা ডাটা কালেকশন তথ্যের জন্য আমি মালদা গেলাম। তাহলে সেখানে যে ব্যক্তি উপস্থিত ছিল তাদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তার কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে। অতএব যেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানকার ব্যক্তি কিন্তু প্রত্যক্ষ উৎস, আশেপাশের ব্যক্তিরাই হচ্ছে প্রত্যক্ষ উৎস এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাস সৃষ্টি করা যেতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা মৌখিক ঐতিহ্য কি, মৌখিক ঐতিহ্যর বিভিন্ন উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করলাম। এবার দেখব যে এই মৌখিক ঐতিহ্যর গুরুত্বগুলি কি কি, ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাস জানার ক্ষেত্রে এর গুরুত্ব কতখানি, সেই গুরুত্বগুলি কি সেটা আমরা দেখব। মৌখিক ঐতিহ্যর গুরুত্বের প্রথমে রাখা হয়েছে আদিম সমাজের গুরুত্ব। তাহলে দেখো, আদিমকালে কিন্তু কোনো প্রকার লিখিত উপাদান পাওয়া যায়নি বা কোনো প্রকার যে লিখিত গ্রন্থ পাওয়া যায়নি। তাহলে আদিমকালের ইতিহাস জানার জন্য প্রধান উপায় ছিল মৌখিক ইতিহাস বা মৌখিক ঐতিহ্য। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কোনো গল্প বলতো বা কাহিনী বলতো, সে মনে রাখতো এবং সেই ব্যক্তি আবার পরবর্তী জেনারেশনকে আবার কাহিনীটা শোনাতো। তাহলে এইভাবে কিন্তু একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশন যে কাহিনীটা ট্রান্সফার হতো। তাহলে আদিম সমাজের ইতিহাস জানার ক্ষেত্রে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম। যদি মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস যদি সেই সময়ের না থাকতো, তাহলে আদিম যুগের ইতিহাস আমরা কিন্তু জানতে পারতাম না। আর সেই ইতিহাসের উপর নির্ভর করে আদিম যুগের বা আদিম সমাজের অবস্থা কিরকম ছিল তার সমস্ত কিছু কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয়। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে আদিম সমাজে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। তাহলে আমাদের সেই মৌখিক ইতিহাসের উপরই সমস্ত কিছু নির্ভর করতে হয়। সেখান থেকে তথ্য নিয়েই আমাদের ইতিহাস জানতে হয়, ইতিহাস রচনা করতে হয়। মৌখিক ঐতিহ্যের দ্বিতীয় গুরুত্ব কি আছে দেখব, প্রাথমিক উপাদান। বলছে মৌখিক ঐতিহ্যের গুরুত্ব হিসাবে প্রাথমিক উপাদান। আমরা প্রত্যেকেই জানি যে একটা ইতিহাস রচনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাথমিক উপাদান। প্রাথমিক উপাদান যদি আমাদের কাছে না থাকে তাহলে ইতিহাস রচনা কখনোই সম্ভব নয়। তাহলে প্রাথমিক উপাদান হিসাবে আমরা মৌখিক ঐতিহ্যকে আগে জেনে থাকি। হয় না, কিন্তু তুমি কোনো একটা জিনিস, কোনো একটা কিছু লিখছো, তো লেখার আগে তুমি তোমার বন্ধু বান্ধব বা তোমার সিনিয়র টিচার তাদের কাছ থেকে কিন্তু কোনো তথ্য বা পরামর্শ নিচ্ছ এবং তারপরে তুমি লেখার চেষ্টা করছো। তো সেটাই তো মৌখিক ঐতিহ্য। তার কাছ থেকে তুমি ধারণা নিচ্ছ, প্রাথমিক উপাদানটা সংগ্রহ করছো, কিভাবে লিখবো, কিভাবে লিখতে হয়, এই ধরনের জিনিসগুলো। তো দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাথমিক উপাদান হিসাবে মৌখিক ঐতিহ্যকে ধরে নেওয়া হয়। মৌখিক ঐতিহ্যের পরবর্তী গুরুত্বটা কি আছে দেখব, নিম্নবর্গের ইতিহাস। নিম্নবর্গের ইতিহাস জানতে গেলে কোনো কিন্তু ভালো গ্রন্থ বা কোনো কিছু কিন্তু পাওয়া যায় না বা প্রথম দিকে পাওয়া যেত না। যদিও বর্তমান সময়ে নিম্নবর্গের ইতিহাস নিয়ে অনেক ঐতিহাসিক, বিশেষ করে রণজিৎ গুহর মতো, তারা এই নিম্নবর্গের ব্যক্তিদের জন্য ইতিহাসমূলক গ্রন্থ রচনা করে থাকে। কিন্তু প্রথম দিকে এই নিম্নবর্গের ব্যক্তিদের ইতিহাস জানার জন্য প্রধান উপাদান হিসাবে আমরা মৌখিক ঐতিহ্যকেই দেখতাম। তার সাথে সাথে কিংবদন্তি, প্রবাদ, স্মৃতিচারণ সমস্ত কিছু কিন্তু আছে। তাহলে দেখো, তাহলে গুরুত্ব হিসাবে নিম্নবর্গের ইতিহাস জানার গুরুত্ব হিসাবে মৌখিক ঐতিহ্যকে অবশ্যই আমরা রাখতে পারি। মৌখিক ঐতিহ্যের পরবর্তী গুরুত্বটা কি আছে দেখব, মৌখিক ঐতিহ্যের শেষ উল্লেখযোগ্য গুরুত্ব হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, মূল্যবান তথ্য। তাহলে ইতিহাস রচনার ক্ষেত্রে মূল্যবান তথ্য
প্রদান করে থাকে। তার কারণে একটা ইতিহাস রচনা করতে গেলে যে প্রাথমিক যে উপাদানটি প্রয়োজন, সেই প্রাথমিক উপাদানটি আমরা মৌখিক ঐতিহ্য থেকে পেয়ে থাকি, যেটা ইতিহাস রচনার যে প্রথম ধাপ হিসাবে আমাদের অনেক সাহায্য করে থাকে। আর সেগুলো হচ্ছে কি মূল্যবান তথ্য প্রদান করে। তার কারণ মৌখিক ঐতিহ্য সেটা মানুষের মুখে মুখে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন সেই বার্তাটা পৌঁছালেও তার মধ্যে কিন্তু অনেকটা সত্যতা রয়েছে। আর এই সত্যতার উপর নির্ভর করে ইতিহাস রচনার যে প্রাথমিক উপাদান হিসাবে আমরা মৌখিক ঐতিহ্যকে নিয়ে থাকি। আজ আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের যার নাম হচ্ছে অতীত স্মরণ, এই অতীত স্মরণ আলোচনা করতে গিয়ে জনশ্রুতির যে 5টি ভাগ, সেই 5টি ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।